ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। রোকন বাপ, ওঠ। আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর কলেজে প্রথম দিন। ও আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঘুম ঘুম চোখে। এবার পরিচয় দেই, আমি হলাম এসকে রোকন রাজ। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, নাম হচ্ছে সাহিম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন। বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলিজার টুকরার আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, খাবার টেবিলে বসতে আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, ভাইয়া আর আব্বুকে তো দেখতেছি না। তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, তাই সকালে গেছে। ও, নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম। হ্যালো, কোথায় আছিস? বাসা থেকে বের হয়েছি, তুই কোথায়? আমি রাস্তায় আছি। আচ্ছা, ওয়েট কর। তাড়াতাড়ি আসিস। তারপর সিফাতকে ফোন দিয়ে আসতে বললাম। সিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মধ্যে গরিব ইতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম। রিক্সায় তিনজন ধরবে না, এজন্য সিফাত আমাকে কোলে নিল। তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি। আমাদের বাসা থেকে কলেজে বেশি দূর নয়, রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা যায়। কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো, আমি নামিয়ে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, কলেজ দেখতে নয়। তিনজন মিলে ক্লাসে গেলাম। যাইয়ে সামনের একটি বেঞ্চে বসে পড়লাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না। একটু পর স্যার আসলেন। স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচয় হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় আসার পর বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটা ঘুম পাগল। ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে নিয়ে চলে যায় তবুও বলতে পারবো না। তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না, আসে লাভ নেই, কারণ এখন আমি বিয়ে করিনি। যাই হোক, একটু ছাদে গেলাম, তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আব্বাজান, প্রথম দিন কলেজ কেমন কাটলো? ভালো। যাবার সময় অসুবিধা হয়নি তো? না ভাইয়া। তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে? না আব্বু, আমাকে এভাবেই ভালো লাগে। আচ্ছা, যা ভালো বোঝো, যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে। রিক্সা করে যেতে যদি অসুবিধা হয় তাই গাড়ি নিয়ে যেতে বলল। কি করব বলেন, আমার এসব ভালো লাগে না। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে দিয়ে গেলেন। ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ও মা, আমার সাথে একটা মেয়েও পড়ে আছে। তার মানে এর সাথেই ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাল্লাহ ক্রাশ খেলাম। যাই হোক, মেয়েটিকে তুলে বললাম, সরি, দেখতে পাইনি। ইটস ওকে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আপনি? সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ। মনে করছিলাম কয়েকটা সর দিবে, তা না করে কত সুন্দর করে কথা বলল। আমি আবার ক্রাশ খেলাম। আমি এক ধানে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিরে মামা, কি হয়েছে? ক্রাশ খাইছি মাম্মা। কস কি মামা? এই রাফি, আমাকে চিমড়ি দে তো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? কি হলো রে? ওই শালা, তোকে আমি এত জোরে চিমড়ি দিতে বললাম? তুই বলছিস ধীরে দিতে? তোরা পারিসও বটে। মামা, টিপ দিবি কখন? পরে দিব, আগে ক্লাসে চল।
ক্লাস করার পরে তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আসলো। এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে, কাছে থাকলে কেমন জানি ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর সিফাত অন্য টেবিলে বসলো। আমার হাত কাঁপতেছে দেখে মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছ কেন? হুম হুম। কই না তো, সত্যিটা বললে মান সম্মান থাকবে না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? এসকে রোকন রাজ। আপনার? সামিয়া জাহান। আহা কি নাম রে, যেমন চেহারা তেমন নাম। আবার ক্রাশ খেলাম বিড়বিড় করে। কিছু বললো? কই না তো। তোমার নাম্বারটা দাও। হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব? আমাকে কি ওই রকম ছেলে মনে হয় ভাব নিয়ে? কি বললি? কই কিছু না তো, এই নিন। এহেরে ভাব নিতে যাইয়া একটু বেশি রাগাইয়া ফেলেছি। আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না, আর চোখ তুলেও তাকাবি না, মনে রাখবি। ঠিক আছে আপু। আপু বলে ডাকবি না, বুঝলি? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবি। ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুজন নাই। আমি বিল দিতে চাইলে বলল সামিয়া নাকি দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যাতেই রাফি বলল, মামা এত দেরি হলো কেন? আমি ওদেরকে সব কিছু বললাম। মামা, সামিয়া আপু মনে হয় তোকে ভালোবাসে। তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতে আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল, ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া। এত রাতে কি জন্য ফোন দিয়েছেন? কথা বলার জন্য। আজব তো, আমি এই প্রশ্ন করলাম। ওসব বাদ দাও, ডিনার করেছো? হ্যাঁ, আপনি করেছেন? এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় একটা মেয়ে এসে বলল, ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটি? তুমি নতুন নাকি? হ্যাঁ। আমরাও সেম ইয়ার। তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি এখানে নতুন, তেমন কেউ পরিচিত নেই। ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা। তোমার নাম কি? মিম। তোদের? আমি এসকে রোকন রাজ। আমি রাফি। আমি সিফাত। ক্লাসে যাবি না? চল। ক্লাস শেষে বসে থেকে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুক লগ ইন করলাম। একটু পরে সামিয়া ফোন দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওই, আমি তোর কোন কালের আপু লাগি রে? হুম হুম। আমাকে আর আপু ডাকবি না। ঠিক আছে, কি করতেছেন? বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। কিছু বললেন? কিছু না। ডিনার করেছো? হ্যাঁ, আপনি করছেন? কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমিও মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথায় থেকে সামিয়া এসে আমার শার্টের কলার ধরে টেনে নির্জনে নিয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামিয়ার চোখ লাল হয়ে গেছে। বল, তোর এত কেন মেয়ের সঙ্গে কথা? হুম হুম। কই, আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না। আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে? নিমিষেই মলিন হয়ে গেল। তুমি কি কিছুই বোঝো না? না বললে কিভাবে বুঝবো? দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে বলতেছি, আমি তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে। এসবের কারণ কি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। এক নিঃশ্বাসে। এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। মনে মনে, কবে থেকে আমাকে ভালোবাসেন? মনে আছে
একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে। আমিও সেদিন সেখানে গিয়েছিলাম। কাজ আমার খুবই ভালো লাগে। তারপর ম্যানেজারের কাছ থেকে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো। তখন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি। কয়েকদিন পরে তোমাকে দেখি একটা ভিক্ষুককে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরো গভীর করে তুলেছে, আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। আর আমি যখন জানতে পারলাম তুমি এই কলেজেই ভর্তি হয়েছো, তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি এসেছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সত্যি আই লাভ ইউ। আমিও জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। এই পাগলি, কান্না করতেছো কেন? কখনো ছেড়ে যাবে না তো? যাব না, আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি, হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল। পিছনে ফিরে দেখি রাফিয়া সিফাত দাঁড়িয়ে আছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আসি। হয়েছে, থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার। আমরা তোর জন্য এত চিন্তা করছিলাম আর তুই এখানে। কর মামা কর, সমস্যা নাই। ভাবি আমাদের বন্ধুটাকে দেখে রাখেন। সেটা তোমাদের বলতে হবে না। আচ্ছা কিরে দোস্ত, তুই আজকে ক্লাস করবি? না, আজকে আর ক্লাস করব না, ঘুরতে যাব। রাফি ও সিফাত ঠিক আছে, যা। ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। এখনো কি আপনি করে বলবে তুমি? হুম। ঠিক আছে চলো। সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসিনি, নিজেকে কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। ওকে ওর বাসায় রেখে আমিও আমার বাসায় আসলাম। রাতে শুয়ে আছি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বললে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করা, এভাবেই চলে গেল 1 বছর। সামিয়ার আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে। আমাদের সম্পর্কটা আমাদের বাবা মা জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার সেন্স পরীক্ষা। আল্লাহর রহমতে একে সব পরীক্ষা ভালোভাবে দিয়েছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি, আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। এজন্য আমাদের বাসার সকলেই খুশি। তাদের কথা যাই হোক, লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো। আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না, শুধু আমার আর সামিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়েছে। কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল, কেননা রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওনা নিয়ে টানাটানি করছে। রিপন হলো এই কলেজের সবচেয়ে বখাটে টাইপের ছেলে। এর আগে আমরা রিপনকে এসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি। যাই হোক, আমি সিফাতকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম। আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, দেখ রোকন, তুই আমাদের কাজে বাধা দিস না, প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস। রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলোপাথারি মারতে শুরু করলাম। আমি রিপনকে মারতেছি আর ওইদিকে রাফি, সিফাত আরও কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। রাফি আর সিফাত এসে আমাকে রিপনের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি আম্মুকে সব বলে দিলাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে হলরুমে।
বিচার শুরু হলো। সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি, শুধু 50,000 টাকা জরিমানা করেছে। আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি, ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটি মেয়ে এসে বলল, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? কোন ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। জুনিয়র। সমস্যা নেই, ভাইয়া বলে ডাকবো। নাম কি তোমার? রিপা। বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি। সমস্যা নেই আপু, আপনার নাম কি? মিম। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু বলল, বাবা রোকন, সামিয়া মামুনিকে একদিন বেড়াতে আনিস তো। ঠিক আছে বাবা। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবেই চলে গেল আরো 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাতে রুমে বসে আছি, রাত প্রায় 8টা বাজে। বসে থেকে ফোন টিপতেছি, মনে হলো কে যেন রুমে ঢুকতেছে। দেখি রিপা। রিপা, তুমি এখানে? এরপর রিপা যা করলো। রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা রিপা আসবে এ কথা সে আমাকে আগে বলেনি। তারপর এই সময়ে আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। রিপাকে প্রশ্ন করলাম, রিপা তুমি এখানে? রিপা মুচকি হেসে বলল, আমি না আসলে কে আসবে মিস্টার রোকন? মাম্মা মানে? অবাক হয়ে। মানে না হয় একটু পরেই জানতে পারবে, আগে হিসাবটা মিটেই নি। কিসের হিসাবের কথা তুমি বলছো? অবাক হয়ে। মনে আছে তোমার, আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে। আমার ভাই এখনো বিছানায় পড়ে রয়েছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেবই। তারপর থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করোনি। তুমি বলেছিলে ভাই বোন থাকতে আমিও রাজি হয়ে গেছিলাম, শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা বলে রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি রিপার কাহিনী। দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিপার চিৎকার শুনে বাবা বলতেছেন, কি হয়েছে রে মা, দরজা খোল। রিপা দরজা খুলে সবাই তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছেন, বাবা তোমার না আসলে রোকন, হয়তো আমার সাথে। বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে দেখি মা, বাবা, ভাইয়া আর ভাবি দাঁড়িয়ে আছে। বাবার কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চর মারলো। আমি বললাম, আব্বু বিশ্বাস করো। তোর এই মুখে আমাকে আর আব্বু বলে ডাকিস না। রিপার আব্বু, তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলেছে, তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মারছে, এখনো বিছানা থেকে উঠতে পারছে না। আর তোর ছেলে বন্ধু আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারিনি। আব্বু আমার কথা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা। আজকে থেকে আমার একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে যেয়ে বললাম, আম্মু তুমি তো বিশ্বাস করবে। তোর বাবা তোকে কি বললো শুনতে পাসনি নাকি? ভাইয়াকে বললাম, ভাইয়া তুমিও আমাকে ভুল বুঝবেন। ভাইয়াও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, তুই যদি বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মোড়া মুখ দেখবি। এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সেই কথাতে যে কষ্ট পাইনি, এই একটা কথা যে তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি। আমি তোমাদের কাছে এত ঘৃণার পাত্র হয়ে গেছি, যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। বেশ, আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে আফসোস, তোমরা যেদিন তোমাদের ভুল বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে। এর থেকেও বড় আফসোস, সেদিন তোমরা আমাকে খুঁজেও পাবে না। ভালো থেকো সবাই। বলে আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম, আম্মুকে দেখে রেখো আর এই অদমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম, এই যে মিস রিপা খান, আপনি খুব ভালো অভিনয় করতে পারেন। যদি অভিনেত্রী হিসেবে যোগদান করতেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটা
পেতে পারেন। ভালো থেকো, আর পারলে এই ধর্ষককে ক্ষমা করো বলে একটা অট্ট হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার বাইরে এসে ভাবতে লাগলাম, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো। না, এসব ভাবলে হবে না। আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। চলে যাবো এই স্বার্থপর শহর ছেড়ে, মানুষদের কাছ থেকে, যেখানে থাকবে না কোনো স্বার্থকতা আর না থাকবে অবিশ্বাসীদের অস্তিত্ব। হায় রে মা বাবা, যেখানে নিজের ছেলেকে বিশ্বাস করে না, একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে দূরে ঠেলে দিল। তবে এখানে তাদের কোনো দোষ ছিল না। যে কেউ আমাকে এই অবস্থায় দেখলে ধর্ষক উপাধি দিয়ে দিবে। হয়তো বা আমার মা বাবার চোখ আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না। যাই হোক, ভাবলাম আজকে রাতে রাফির বাসায় থাকবো। কালকে সকালে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব এই শহর ছেড়ে, চলে যাব অজানা পথে। ভাবতেই চোখের কোণায় বিন্দু বিন্দু জল বাসা বাঁধতে শুরু করলো। হাত দিয়ে চোখের পানি মুছলাম। রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা, তোমার কি হয়েছে? কণ্ঠ এমন লাগছে কেন? কিছু হয়নি আন্টি, আমি ঠিক আছে। রাফি বাসায় আছে? হ্যাঁ বাবা, আসো, রুমে যাও। আমি রাফির রুমে এসে দেখি রাফি শুয়ে থেকে ফোন টিপতেছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে রোকন, তুই এত রাতে? আমি আর কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রাফি আমাকে কাঁদতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রোকন, বল আমাকে, তোর কি হয়েছে? আমি রাফিকে সব বললাম। রাফি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ দোস্ত, যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করে। এতদিন তারা তাদের ভুল ঠিকই বুঝতে পারবে, একদিন না একদিন। আমি চুপ আছি। রোকন, রাতে কিছু খেয়েছিস কি? না রে দোষ, ভালো লাগছে না, খাবো না। রাফি আর কিছু না বলে বাইরে চলে গেল। আর আমি খাটে বসে থেকে ভাবতেছি, কি হয়ে গেল আমার জীবনে? শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যে সবকিছু পাল্টে গেল। রাফি রুমে এসে বলল, রোকন, প্লেটে খাবার আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে নে ভাই। না রে, খাবো না। দেখ দোষ, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। রাফির জোরাজুরিতে কিছু খেলাম। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম। রাফি প্লেট রেখে এসে আমার পাশে বসে বলল, এখন কি করতে চাইছিস তুই? এই শহর ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবি। ঠিক আছে, ঘুমা। রাফি আমার পাশে শুয়ে পড়লো। আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা। সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দূরে ঠেলে দিবে? ভাবতেই বুকের ভিতরটা মুচড়ে দিয়ে উঠল। যাই হোক, আজকের রাতটা কোনো মতে পার করলাম। সকালে উঠে নাস্তা করে আন্টি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আন্টিকে চলে আসার কথা বলিনি, বললে হয়তো আসতে দিত না। কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম। টিসি নেওয়ার সময় প্রিন্সিপাল অনেক কথা শোনালো, সেগুলো মুখ বুজে সহ্য করে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাহির এসে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। সামিয়ার দিকে লক্ষ্য করতেই দেখি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসে দেখি সামিয়া শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে। আমি সামিয়ার সামনে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোণায় পানি টলমল করতেছে। আমাকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলো, কি দোষ করেছিলাম আমি? বলো, কেন আমাকে ঠকালে তুমি? তোমার যখন এতই দেহের প্রয়োজন, তাহলে আমাকে বলতে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতাম। সামিয়া, আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ বলো, কি শুনবো? আমাকে আমার ঘেন্না হয়, শুধু ঘেন্না। তোমাকে ভালোবেসেছি, এটাই আমার বড় ভুল। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগছে, তোমাকে আমার জাস্ট সহ্য হয় না। এই কথা বলে কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি ওর হাত ধরে থামিয়ে বললাম, সামিয়া, বিশ্বাস করো, আমাকে আর বলতে না দিয়েই। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বললি? বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তোকে? একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমার কাছে এসে বলবি আমি কিচ্ছু করিনি? আমি তাই বিশ্বাস করব?
তোর মতো চরিত্রহীনকে আমি ঘেন্না করি, ঘেন্না। আর কখনো তোর ওই পাপে মুখ নিয়ে আমার সামনে আসবি না, কখনো না। সামিয়ার মুখে চরিত্রহীন কথা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছি যে আমার একটা কথা না একটা মিথ্যা অপবাদ দিল। সামিয়ার সব কথাগুলো শুনে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে চরিত্রহীন উপাধি পেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি সামিয়াকে বললাম, সামিয়া, তুমি আমার কথা না শুনে আমাকে এত বড় অপবাদ দিলে। তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে, কিন্তু আফসোস আমাকে আর পাবে না। আর কোনো দিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলেই চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। বলে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো এই শহর থেকে চলে যাওয়া, যাতে করে আর কারো মায়ায় না পড়ি আর নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি রাফিকে বলেছিলাম যে আমার জন্য ঢাকা যাওয়ার একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসে পড়লাম। একটু পরেই বাস ছেড়ে দিল। বাস চলার দূরত্ব যতই বাড়ছে আমার মনের ভিতর অশান্তি ততই বাড়িয়েছে। নিজের শহর ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না, কিন্তু বাধ্য। এই ছিল সামিয়ার ভালোবাসা, এই ছিল আমার জন্য সামিয়ার মনে বিশ্বাস। তবে অবিশ্বাস করার কথা, যেখানে নিজের পরিবারের লোক, নিজের মা বাবা অবিশ্বাস করলো, আর এখানে তো দুদিনের ভালোবাসার সম্পর্ক। ভাবতেছি ঢাকা যেয়ে আমি কি করব, কি খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল যা কিছু সব বাসায় রেখে এসেছি, শুধু সিম কার্ডটা পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিয়েছে, এটা আমার শেষ সম্বল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। মামা ঢাকা পৌঁছে গেছি, নামেন। আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় যাব, বাস কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম। সামনে তাকিয়ে দেখি একটা টং চায়ের দোকান। এই দোকানে যে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে? নতুন নাকি মামা? হ্যাঁ। মামা ঢাকা শহরে বাসা পাওয়া তো মুশকিল, সামনের দিকে খোঁজ করেন দেখি। আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে বলতেছি, এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটা কি সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, এই শহরের মানুষগুলো ব্যস্ত। হঠাৎ করে চোখ পড়লো একটা বয়স্ক লোক, বয়স মিনিমাম 50 বছর, ফোনে কথা বলতে বলতে রাস্তায় বেশ মাঝখানে চলে গেছে। বিপরীত দিক থেকে যে একটা ট্রাক হর্ন দিতে দিতে সজোরে আসতেছে, সেদিক কোনো খেয়াল নেই। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে যেয়ে লোকটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এরপর আর আমার কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার চোখ খুলতে দেখে পাশে বসে থাকা নার্স বলল, অবশেষে 13 দিন পরে তাহলে আপনার জ্ঞান ফিরল। কি 13 দিন পরে আমার জ্ঞান ফিরলো? কি হয়েছিল আমার? আর এখানেই বা কে নিয়ে আসলো? প্লিজ আপনি শান্ত হন, আপনার বেশি কথা বলা বারণ আছে। আমি আসতেছি। নার্সিং বাইরে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কে আমাকে এখানে নিয়ে আসলো। আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, তিনি কি এখনো বেঁচে আছে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কে যেন বলল, বাবা তাহলে তোমার জ্ঞান ফিরেছে। কথাটা শুনে দরজার দিকে তাকালেই দরজার দিকে তাকিয়ে অবাক, কেননা দরজায় দিয়ে রুমে যে লোকটাকে ঢুকছে সে হলো। লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ লোকটা হলো সেই লোক যাকে আমি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম। লোকটি বলল, বাবা তাহলে তোমার জ্ঞান ফিরেছে, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কি হয়েছিল আমার? তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলে ঠিক তখনই তুমি ট্রাকটির সাথে ধাক্কা খাও, আর পরে যাই তোমার মাথার প্রচন্ড আঘাত পাওয়ার অনেক ব্লাড বের হয়, সেখান থেকে দ্রুত তোমাকে
হাসপাতালে এনে ভর্তি করালাম। আজ 13 দিন পর তোমার জ্ঞান ফিরলো। সমস্যা তেমন নেই, 2 দিন পরে রোগীর বাসায় নিয়ে যাবে।